আমি রাফি ইসলাম ফাহিম এবছর মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আমার ছোটোবেলা থেকে ফ্যাশন ছিল আমি যদি কোথাও ভালো জায়গায় যেতে পারি। টিচিং ফ্যাশন আমার খুবই ভালো লাগে আমাকে পড়াতে। সেই আমি ছোটোবেলা থেকে টিউশন করাই, ছোটোবেলা থেকে বলতে 6, 7, 8, 9, 10 6, 7 থেকেই আমি টিউশন পড়াই। সেক্ষেত্রে ভালো লাগা থেকে আজ আমি এইচএসসি মেডি অ্যাসপিরেন্ট যারা আছে এই 26, 27 ব্যাচের তাদের আমি ইংরেজি সাবজেক্ট এর পার্ট অফ স্পিচের নাউন অংশটা পড়াতে চাই। এটা আমার প্রথম ক্লাস, জীবনের প্রথম অনলাইনে। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা ক্লাসে ঢুকে যাই। এখানে আমরা এখন পার্টস অফ স্পিচ বলবো। আগেই বলে রাখি, মেডিকেল ইংরেজিতে অত ডিপলি কোনো কিছু পড়া লাগে না। ইংরেজি পড়তে হয়, বেসিক জানতে হয়, কিন্তু আপনি সব পড়বেন এমনটা না। কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো পড়লে আপনার মেডিকেলে চান্স হয়ে যাবে। সত্যি বলছি, এটা কোনো এমনি কথা না, আপনাদের আশ্বস্ত করারও কথা না, এটা আমার সবাই যে বলবে একই কথা। তো আসি পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর মেডিকেলে 3টা, 4টা, 5টা, 6টা এমন প্রশ্ন আসে। তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা। তো আমরা চলে আসি পড়াতে। এখানে পার্টস অফ স্পিচে আমরা যদি এমসিকিউ, আমরা বইটা পড়ছি মাস্টার বই, এই মাস্টার বইয়ের এমসিকিউ যদি নির্দিষ্ট টপিক পড়া যায় তাই সে এনাফ আমাদের জন্য। তো চলে আসি এখন আমরা এমসিকিউ, আমাদের পড়ার সিস্টেম হবে এমসিকিউ প্রথমে পড়ব, ওই রিলেটেড যত থিওরি আছে বাকিটা তখন পড়ব। তো এখন পড়া শুরু করছি। এখন প্রথম এমসিকিউটা হচ্ছে এখন প্রথম এমসিকিউ হচ্ছে হি ইজ এ ম্যান অফ ড্যাশ। এখন এখানে ম্যানের অফের সাধারণত এখানে দেখুন প্রথমে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট হি, এখানে সাবজেক্ট হি, তারপরে ইজ, ভার্ব আছে, তারপরে এটা এক্সটেনশন। এখন এক্সটেনশানে এখন এখানে আপনাকে প্রথমেই দেখতে হবে যে হি ইজ এ ম্যান অফ ড্যাশ। এখন এখানে আপনাদের বলে দিয়েছে উপরে দেখুন, পার্টস অর্থ হচ্ছে কোনো কিছুর অংশ, পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। দেখুন বাক্যের অংশ, তাই জন্য হি ইজ এ ম্যান অফ পার্টস, তিনি একজন গুণী ব্যক্তি। এখানে দেখুন হি ইজ এ ম্যান অফ পার্টস, এটা কিন্তু একটা ফেজ। এখন ফেজ এবং ক্লজ সম্পর্কে আপনাদের পরবর্তীতে আমি বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। এখন আপনাদের যে বলি ম্যানস অফ পার্টস মানে হচ্ছে গুণী ব্যক্তি। এখন গুণী ব্যক্তি এটা কিন্তু ফেজ, এখানে আপনাকে পার্টসই বসাতে হবে, এটা বলতে গেলে মুখস্থই। এবার ম্যান অফ পার্টস, দুই নম্বরটা আপনারা দেখুন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যান অফ পার্টস। এই দেখুন ম্যান অফ পার্টস মানে কি, আমি বলেছি এটা একটা গুণী ব্যক্তি, ট্যালেন্টেড পারসন। তাহলে উত্তর হবে সি, ট্যালেন্টেড পারসন। এটা কিন্তু একটা পার্টস, আপনাদের এটা বলছি আবারও মুখস্থ করতে হবে, কারণ এটা কিন্তু অনেকবার এসেছে। দেখুন বাণিজ্য হতে এসেছে, তারপর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলোতে এসেছে। এখন এবার 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্ন বলেছে দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। আমাদের কতগুলো পার্টস অফ স্পিচ আছে? আর সাধারণত আমরা জানি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এছাড়া আমাদের 8টাই পার্টস অফ স্পিচ। তো সাধারণত 8টাই হবে। এগুলো কিন্তু মেডিকেল আসতে পারে। এর আগেও এমন প্রশ্ন হয়েছে, যেমন এই যে আবার পার্টস অফ স্পিচ একই প্রশ্ন। আর কয়টি পার্টস অফ স্পিচ, কত প্রকার? 8 প্রকার। তারপর আবার বলছি ইংরেজি বাক্যে অ্যাডভার্বকে বাংলায় কী বলা হয়? অ্যাডভার্ব আমরা জানি
ভাব বিশেষণ বলা হয়। এই দেখুন আমরা নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, তারপর ভার্ব মানে ক্রিয়া, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, অ্যাডভার্ব মানে ভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়, কনজাংশন মানে সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন মানে অনন্বয়ী অব্যয়। এখন যে দেখুন অ্যাডভার্ব মানে কি, অ্যাডভার্ব মানে ভার্ব বা ক্রিয়া বিশেষণ। হয়ে গেল আমাদের এখানে এইটুকুই। এখন আমরা পরবর্তীতে আমরা এগুলো মিটিয়ে দিব, উপরেরগুলো পরবর্তীতে চাই। এখন নাউনে আমরা নাউনে প্রবেশ করছি। নাউন শব্দটির হচ্ছে নাম, নামে আমরা ছোটোবেলা থেকে পড়েছি নাউন শব্দটির নাম। এখন প্রথম প্রশ্নটা আমরা যাই, দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান, অ্যাডজেক্টিভটা কী? আর দেখুন দি ওয়ার্ড নাউন ইজ এ, দেখুন এখানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো কিন্তু সব নাম, এটাও কিন্তু একটা নাম। যেমন আমার নাম রাফিউ, আপনার নাম কামাল, জামাল, যাই হোক, তো সেগুলো নিজের নিজের নাম, এবং নাউনের নিজস্ব নাম হলো নাউন। তাই নাম হওয়ার কারণে দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান, এটা একটা নাউন। এবার এর 2024-25 সালে মেডিকেলে এখান থেকে প্রশ্ন এসেছিলো। আমরা এখন পরবর্তী যেটা পড়ছি কাইন্ডস অফ নাউন থেকে, এটা একটা হলো কন্ট্রাক্ট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যেটা ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক, আমরা যেটা স্পর্শ করতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, সেটাকে বলে কন্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না, অনুভূতি পাই না, তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই বিষয়ে আমাদের বিস্তারিত কিছু পড়তে হবে, সামনে আমরা ইনশাল্লাহ পড়ব। এই দেখুন দি অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট ইজ কি, আমরা কি বলেছি নাউন কত প্রকার? নাউন দুই প্রকার। সাধারণত নাউন পার্টস অফ স্পিচ এর নাউন সাধারণত দুই প্রকার, একটা হলো কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং তাহলে এখন দেখুন অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেটা আমরা ছুঁতে পারি না, ধরতে পারি না, সেটা, তাহলে এর উল্টাটা কি? এর অ্যান্টোনিম হচ্ছে কি কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্টের উল্টা হচ্ছে কনক্রিট নাউন। নাউন কত প্রকার? আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি নাউন 5 প্রকার। নাউন 5 প্রকার কী কী দেখুন, এখানে কিন্তু নাউন সাধারণত 2 প্রকার। এখন যদি নাউন কত প্রকার বলে 5 প্রকার নাউন, এটা মাথায় রাখতে হবে। দেখুন কনক্রিট নাউন হলো 4 প্রকার, আর অ্যাবস্ট্রাক্ট নাউন একটা। অ্যাবস্ট্রাক্ট নাউনই, আর প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, মেটারিয়াল নাউন। আমরা এগুলো বিস্তারিত পড়ব, সামনে এগুলো পড়া আছে ইনশাল্লাহ, সামনে আমরা বিস্তারিত পড়ব। কোনটি পার্টস অফ স্পিচ নয়? কোনটি পার্টস অফ স্পিচ নয়? এখন দেখুন নাউন তো আমরা পড়েছি, এটা হলো একটা হলো পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো। কিন্তু এখানে দেখুন জিরান সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে, এবং এটাও সামনে আমরা পড়ব ইনশাল্লাহ। এবার আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। আর 5 নম্বর প্রশ্ন বলেছে দি নেম ওয়ান পার্টিসিপল পারসন, থিঙ্ক অর প্লেস ইজ কল্ড, মানে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট ব্যক্তি, জিনিস কিংবা জায়গার নামের ক্ষেত্রে কী বসবে? নির্দিষ্ট যদি বলে, নির্দিষ্ট কোনো যদি ব্যক্তি বলে, সেটা হলো অবশ্যই প্রপার নাউন, এখন প্রপার নাউন মানে একজনের নাম, আপনার নাম, আমার নাম, যেমন রাফিউ, এটা আমার নির্দিষ্ট, শুধু আমারই নাম, এটা অন্য কারো না। সেক্ষেত্রে একজন নির্দিষ্ট ব্যক্তির যখন নির্দিষ্ট নাম থাকবে, সেক্ষেত্রে এটা প্রপার নাউন হবে। হট কাইন্ড অফ ইজ ঢাকাও একটা হলো কমন প্রপার নাউন। কারণ প্রপার নাউন কেন? দেখুন ঢাকা শুধু ঢাকারই নাম, ঢাকা একটা অঞ্চলের, ওই অঞ্চলের নাম, নির্দিষ্ট নাম ঢাকা। এই ক্যাপিটাল, এখানে আমরা উপরে যদি পড়লে দেখতে পাবো, উপরে ইনশাল্লাহ দেখতে পাবো যে ক্যাপিটাল লেটার সূচিত নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এবং নিজস্ব নামকে প্রপার নাউন বলে। বাংলাদেশ, করিম, রহিম, রবীন্দ্র, ঢাকা, পদ্মা,
রোম, আফ্রিকা, নিউ ইয়র্ক, এগুলো নির্দিষ্ট নাম, এগুলো প্রপার নাউন বলে। প্রপার নাউনে দি বসে না, আর এটা মাথায় রাখতে হবে, প্রপার নাউনের পূর্বে দি বসবে না, পরে বসতে পারে, পরে সাধারণত বসবে। এবং দি নেম অফ, এটা হয়ে গেল ঢাকা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রপার নাউন, কোনটা প্রপার নাউন? এখন দেখুন রবীন্দ্রনাথ, আমরা সেটা সবাই পারবো ইনশাল্লাহ। দ্বিপদ্দা, এই দেখুন এখানে কিন্তু একটা টুইস্ট আছে। আমরা কি বলেছিলাম যে প্রপার নাউন এর আগে দি বসে না, কিন্তু 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 এখানে কিন্তু আমরা আরেকটু মিস করে গেছি। কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, তারপরে ট্রেন, বিখ্যাত অট্টালিকা, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ ইত্যাদি প্রপার নাউন হলেও পূর্বে দা বসে। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন নদী, সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ এগুলোর আগে কিন্তু দা বসে। তাই এখানে আমরা বললাম দাপদ্দা। তাই আমরা বলছি সবসময় আমাদের উচিত কীভাবে পড়া, কোশ্চিন অ্যানালাইসিস করে পড়া। আপনি চ্যালেঞ্জ দিলাম, আমি চ্যালেঞ্জ দিতে চাচ্ছি না, তবে দিলাম যে যদি কেউ মাস্টার বইয়ের সব MCQ বুঝে বুঝে পড়ে, সব না, নির্দিষ্ট টপিক যেগুলো থেকে মেডিকেলে আসে নির্দিষ্ট পড়ে, তার 15-তে 14 কিংবা 15-তে 15 সাধারণত অনেকে পায় না ইংরেজিতে, যদি ভাগ্য থাকে 15-তে 15 পাওয়া পসিবল ইংরেজিতে, যেমন আমি পেয়েছি 15-তে 15। এবার আমরা কমন নাউন পড়ব। কমন নাউন সম্পর্কে বিস্তারিত আমরা পড়ব। কমন নাউন যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, স্থানের নাম বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায়, তাদেরকে কমন নাউন বলে। এখন আপনাদের এক জাতীয় বলে, এটা যদি আমি সহজ উদাহরণ দিই, এখন মনে করেন বুক, বই। আচ্ছা বলুন তো, বই বলতে আমি কোন বইকে বুঝেছি? হ্যাঁ, আপনি মনে চিন্তা করছেন আপনার মাথায় যতগুলো বই আছে, কিন্তু বই মানে কিন্তু সারা পৃথিবীতে যতগুলো বই আছে সবগুলোকে বোঝাইছে, সবগুলোকে আপনি বইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারেন। যেগুলো বই সেগুলো বইয়ের মাধ্যমে আপনি সবগুলোকে বলতে পারবেন বই। যেমন বিজ্ঞান বই, সমাজ বই, সবগুলোর নামে হচ্ছে বই। এক জাতীয় দেখুন বিজ্ঞান বইকে আমরা বই বলছি, সমাজ বইকেও বই বলছি, ফিজিক্সকেও বই বলছি, কেমিস্ট্রিকেও আমরা বই বলছি, তাই সবগুলোকে কিন্তু আমরা বই বলছি। তাহলে আমরা একই জাতীয় জিনিস, দেখুন ওগুলো তো সবই সমাজ বই হলো বই, একই জাতীয় জিনিসকে আমরা একটা নামের আওতায় আনছি, সেটা হলো বই। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এইটি কমন নাউনের উদাহরণ। এখানে দেখুন স্টুডেন্ট বলতে সারা পৃথিবীর বিভিন্ন স্কুলে বিভিন্ন স্টুডেন্ট আছে, কিন্তু সবার একটা কমন নাম হচ্ছে স্টুডেন্ট, সবারই। টিচার, একটা কমন নাম হচ্ছে টিচার। পেন্সিল, পেন, ক্যান্ডেল, কাউ, শিপ, এলিফেন্ট। দেখুন এলিফেন্ট, ফিশ, আমরা মনে হয় রিলেট করতে পারছি ইনশাল্লাহ। রিভার, ফ্লাওয়ার, বি, রবার, শোল্ডার, কিং। এখানে ক্যাপিটাল আছে, সিটি, রিং, কান্ট্রি, ট্রেভেল, চেয়ার। এখন এগুলো কিন্তু আপনাদের একবার খালি রিডিং পড়বেন তাহলে হবে ইনশাল্লাহ। একবার রিডিং পড়বেন, এইটুকু রিডিং পড়বেন। এখন আমি ইগুলো পড়ি, MCQ। এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিঙ্ক ইজ এ। এখন দেখুন একটা সাধারণ নাম বলেছে, জেনারেল ক্লাস, একটা সাধারণ শ্রেণী বা পার্সন বা প্লেস বা থিংস, একটা সাধারণ মানুষ, জায়গা বা চিন্তাকে বুঝিয়েছে। যদি সাধারণ কোনো কিছু বোঝায় তাহলে কমন নাউন, অবশ্যই সেটা কমন নাউন। আবার হোয়াট কাইন্ড অফ দ্য রিভার, তাহলে দেখুন রিভার কিন্তু এক জাতীয় সবই, পদ্মা নদী, যমুনা নদী, এগুলো কিন্তু দেখুন একই কমন হচ্ছে রিভার। তাই কমন যদি হয় তাহলে এটা অবশ্যই কমন নাউন। আবার হোয়াট কাইন্ড অফ ম্যান, মানুষ। এখন ম্যান বলতে আমরা এক জাতীয় সবাইকে বলছি, রহিম, করিম, সবাই কিন্তু মানুষ, ম্যান। ম্যান এটা কমন নাউন। দেখুন এটা কিন্তু সবাই, গার্ল, সব এক জাতীয় গার্ল, এটাও কমন। এবার আমরা যদি ধরি বয়কেও একইভাবে বলা যায়। আবার এলিফেন্ট, দেখুন এক জাতীয়
সাদা হাতি কালো হাতি, যদি সাদা হাতি নাই সবাই বলে, অনেকে আছে জানে না এটা, কিন্তু দেখুন সব ছোটো হাতি বড় হাতি সব হাতিকে কিন্তু একই জাতীয়, এটা কমন নাউন হবে, এটাও কমন নাউন, এটাও কমন নাউন হবে, এলিফেন্টও। এবার আমরা আসি ভয়েস, দেখুন কণ্ঠ, এখানে কিন্তু আপনাদের আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, এটা কিন্তু আমরা কিছু এক্সেপশনাল ক্ষেত্রে ভয়েস, দেখুন ভয়েস সাধারণত আমরা কণ্ঠ যেটা ছোঁয়া যায় না, ধরা যায় না, আমরা অনেকে অ্যাবস্ট্রাক্ট মনে করতে পারি, অনেকে অ্যাবস্ট্রাক্ট বলে এটা দাগিয়ে দিতে পারে। দেখুন এটা কিন্তু এই যে ভারতীয় একটা লেখক আছে, এই যে মার্টিন এক্সক্লুসিভ, এটা মার্টিনের লেখা একটা বই, হাই স্কুল ইংলিশ গ্রামার, এই বইতে কিন্তু এটা ভয়েস অর্থ কমন দেওয়া আছে, এটা আমাদের এক্সেপশনাল, ভালো করে দেখতে হবে, এটা অবশ্যই এটা ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভয়েস অর্থ কণ্ঠস্বর, এখানে ব্যাখ্যাও দেওয়া আছে, ভয়েস অর্থ কণ্ঠস্বর এই সিঙ্গুলার এবং প্লুরাল, তাই এটি কমন নাউন। এখন ভয়েস কণ্ঠস্বর এর সিঙ্গুলার এ ভয়েস এবং প্লুরাল ভয়েস, তাই এটি কমন নাউন, এটা মাথায় রাখতে হবে। আর প্রপার নাউন আর কমন নাউনের পার্থক্য, তো প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্যটা শুরু করি। দেখুন এখানে আমরা একটা ধাপে ধাপে পড়ি। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট নাম বোঝায়, কমন নাউন দ্বারা নির্দিষ্ট নাম বোঝায় না, এক জাতীয় সকলকে বোঝায়, আমি বললাম না এক জাতীয় সকলকে, সেটা কমন নাউন। প্রপার নাউন একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায়, নির্দিষ্ট জিনিস স্থান এগুলোর নাম বোঝায়। উদাহরণ দেওয়া আছে নিচে, দেখে নেব আমরা, কিন্তু এখন আমরা পড়ি ঢাকা ইজ দ্য বিগ সিটি। এখন বলুন তো ঢাকা কি আমরা সবাই বলতে পারছি না? অবশ্যই বলতে পারবো, এটা প্রপার নাউন। আবার ঢাকা ইজ এ বিগ সিটি, এখানেও কিন্তু সিটিটা কি, সিটি এক জাতীয় সব কিছুর নাম, এক জাতীয় সব কিছু যদি কমন হয় তাহলে সেটা হলো কমন নাউন। এবার আমরা আসি পরবর্তী, এগুলো ইনশাল্লাহ আমরা সবাই পারবো। এবার আমরা আসি প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন কিন্তু আমাদের এখানে ভালো ইম্পর্টেন্ট একটা। এখন দেখুন কোনো নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলে। আবার অ্যাডজেক্টিভের সাথে এস প্লুরাল নাম্বার কমন নাউন হয় না। দি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝালে প্লুরাল কমন নাউন বলে। এবং পরবর্তী ভার্বটি প্লুরাল, এখানে আপনারা হয়তো বুঝেননি, আমি একটু ভালো করে উদাহরণস্বরূপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন দি পুর আর অলওয়েজ আনহ্যাপি। এখন দেখুন তো পুরটা কি, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, পুরটা অ্যাডজেক্টিভ, এবং দেখুন তার আগে দা বসেছে, দা প্লাস পুর, আমরা উপরে পড়ে এলাম, যদি যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকে কিংবা আর্টিকেল থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল থাকলে সেটা প্লুরাল কমন নাউন হবে। আবার নিচে আমরা পড়ি, আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্স। এখন দেখুন এখানেও সেম, আই থিঙ্ক দ্য রিচ কি, এটা প্লুরাল কমন নাউন হলো। আবার দি পুর অলওয়েজ দ্য রিচ, এখানে কিন্তু এটা হলো অবশ্যই নাউন। দেখুন কী দিয়ে শেষ হচ্ছে, যদি কোনো দি পুর অলওয়েজ অনার দ্য রিচ, এটা কিন্তু হলো শুধু নাউন চেয়েছে, কিন্তু এটা যদি নাউনকে আরও যদি ভাঙি আমরা, তবে কী পাবো, প্লুরাল কমন নাউন, অবশ্যই প্লুরাল কমন নাউন পাবো। এবার আমরা কালেকটিভ নাউন পড়বো। এখানে আমাদের প্যাচ লাগবে, আমরা যত আগাচ্ছি কিন্তু প্যাচ লাগতে পারে আমাদের। এখন আমাদের কিন্তু কালেকটিভ এবং কমন নাউনের মধ্যে প্যাচ লেগে যেতে পারে। এখন দেখো কালেকটিভ এবং কমন নাউনের মধ্যে কিন্তু আমি তোমাদের পরে এর পার্থক্যটা ভালো করে বুঝিয়ে দেবো। এখন আগে আমরা কালেকটিভ নাউনটা পড়ি। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টি বোঝায়, এখন এখানে কিন্তু সমষ্টি, আমি বলছি কমন নাউন কি এক জাতীয় সব কিছুকে কমন নাউন, কিন্তু এটা সমষ্টি, কোনো কিছুর সমষ্টি। এখন সমষ্টি বলতে আমি ভালো করে উদাহরণ বলি, যদি আর্মিতে সেনাবাহিনী, চিন্তা করো
সেনাবাহিনীতে কিছু সংখ্যক লোক সেনাবাহিনীতে থাকে, পুলিশ আলাদা, সেনাবাহিনী আলাদা। তো ওই তো সেনাবাহিনীর মধ্যে কিছু লোক থাকে, ওটা মিলে আর আর্মি গঠন করে। তাহলে কিছু সমষ্টি হচ্ছে না? সমষ্টি হচ্ছে। অডিয়েন্স কিন্তু কিছু, সবাই না কিন্তু। দেখো অডিয়েন্স, মনে করো এক যে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল মাঠে কি সবাই যায় না, কিছু সংখ্যক মানুষের সমষ্টি মিলে ওই স্থানের অডিয়েন্স তৈরি হচ্ছে, ক্রাউড। এখন ক্রাউড হচ্ছে জনতার ভিড়। আবার কমিটি একটা সদস্য, একটা কমিটি, সমিতি একটা কোন স্থানের। এভাবেই ক্লাস, ফ্যামিলি, ফ্লক, হার্ড, ফ্লিট। এখন এই যে ফ্লিট, এটা কিন্তু অনেকবার এসেছে বিভিন্ন ভার্সিটি। হার্ড, এটাও এসেছে। ফ্লক, আবার জুরি হলো বিচারক মণ্ডলী। জুরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে মেজরিটি, মাইনরিটি, নেশন, টিম, মব, এগুলো আমরা একবার করে রিডিং দিব ইনশাল্লাহ সবাই, তাহলে পারবো। এবার চলে আসি, হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ ক্যাটেল। ক্যাটেলটা কি? ক্যাটেল এখন আমরা কি পড়েছি? ক্যাটেল কি উপরে কিন্তু আছে। ক্যাটেল সমষ্টি, কিসের সমষ্টি? আমরা ক্যাটেল হলো সাধারণত গবাদি পশুর সমষ্টি। ক্যাটেল, দেখুন ক্যাটেল একটা সমষ্টি, কিছু গরু, ছাগল, এগুলো কিছু মিলে সমষ্টি ক্যাটেল। ক্যাটেলটা কি আমরা সাধারণত জানি? ক্যাটেল হলো একটা কালেকটিভ নাউন, কমন নাউন না কিন্তু। কমন মানে একসাথে সকল কিছু, আর সমষ্টি হচ্ছে কালেকটিভ। এই হার্ড, আমরা একটু আগে পড়েছি হেড, এই যে পাল, এই তো এখানেও। তাহলে এটা কি? এটা আমরা চোখ বন্ধ করে কালেকটিভ। আবার আর্মিতে আমরা প্রথমে পড়েছি কালেকটিভ। তো ফ্লিটও একটা পালের, রণতরীর, এই ফ্লিট, এটা হলো কালেকটিভ নাউন। আবার ফ্লক, এটা হলো কালেকটিভ। আবার ফ্যামিলি হলো কালেকটিভ। ফ্যামিলিতে কিন্তু কিছু সদস্য থাকে। আবার ক্রাউডও আমরা কালেকটিভ এমন। আর এখানে কিছু আমাদের, এই যে এগুলো আমাদের কিছু পড়তে হবে। এখানে কিছু আছে, আমি তো আপনাদের দাগিয়ে দেবো, সেগুলো আপনারা ওগুলো না দাগিয়ে আপনারা এই এমসিকিউগুলো শুধু যদি পড়েন, এগুলোই আপনাদের কভার হবে ইনশাল্লাহ। এখান থেকে মেডিকেলে আসেনি কিন্তু, তবুও আমি আপনাদের একবার পড়িয়ে দিচ্ছি। দেখুন, এ ব্যাচ অফ স্টুডেন্ট, এক ছাত্রের দল, ব্যাচ। এ বিভি অফ লেডিস অফ, অথবা বিউটিস, সুন্দরীদের সম্মিলন। এ রেজিমেন্ট, স্কোয়াড্রন ট্রুপ, অথবা অ্যান আর্মি সোল্ডার, একদল সৈন্য। এ টিম অফ প্লেয়ারদের একটা দল। এ হার্ড অফ কাউস বা ক্যাটেল, গবাদি পশু বা গরুর পাল। এ ড্রোভ বা হার্ড অফ ক্যাটেল। এ হার্ড অফ সোয়াইন বা ডেয়ার। এ প্যাক অফ বাউন্ডস, এ প্যাক অফ উইলভস, এ পিক অফ অ্যাসেস, এ গ্যাং অথবা ব্যান্ড অফ রোবার্স, এ পেয়ার অফ শুজ, এ বোর্ড অফ ডিরেক্টর্স, এ ক্লাস্টার্স অফ ওয়ার্ডস, এ গ্রোভ অফ ট্রিজ, এ ক্লাম অফ ট্রিজ বা অথবা ব্যাম্বোস, এ গ্যাদারিং অফ পিপুল, এ ক্রাউড, throng of people, a brood of chickens, a galaxy of talents, a galaxy of stars, a host of sparrows, a flight volley, shower quicker of arrows, a squad of homebird, a school of fish. এটা ইম্পর্টেন্ট, এটা আমরা এতক্ষণ এটা ইম্পর্টেন্ট, এটা আপনারা যতই মনে করেন, কিন্তু এই যে এটা ইম্পর্টেন্ট, এ ফ্লাইট সোয়ার্ম, এ ফর্ক অফ বার্ড অথ শিপ, এটা ইম্পর্টেন্ট। এ বুকে অফ ফ্লাওয়ার্স, এ বাঞ্চ অফ ব্যানানা, এগুলো ইম্পর্টেন্ট। প্রাইড অফ, এটা কোনবার এসেছে, প্রাইড অফ লায়ন্স, এ প্যানেল অফ এক্সপার্টস, এগুলো।
আমরা এখন উদাহরণ পড়ি। আই স এ ড্যাশ অফ ক্রাউস ইন দ্য ফিল্ড। এখন দেখুন কাউস আমরা কি পড়েছিলাম, একটা কোনো কিছু সমষ্টি। এখন গরু কিংবা কোনো যদি ক্যাটেল এর সমষ্টি কী পড়েছিলাম আমরা, এই যে দেখুন গবাদি পশুর হলো এই হেয়ার্ড, তাহলে হেয়ার্ড হবে এটা। এই যে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি ওগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড, এ গ্রুপ অফ লায়ন মানে এ প্রাইড অফ লায়ন, যে আমি দাগিয়ে দিয়েছি যে এই যে এ গ্রুপ অফ লায়ন, প্রাইড অফ লায়ন। দেখছেন দাগিয়ে দেওয়ার মধ্যে পড়বেন ইনশাল্লাহ হয়ে যাবে। আবার হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড অ্যাজ ডিসক্রাইব এ নাম্বার অফ শিপ। নাম্বার অফ শিপ এটা সাধারণত ফ্লক। এখন শিপ কিন্তু ভেড়া, এখন ভেড়ার সমষ্টি হলো ফ্লক। যদি আপনাদের আই স এ ড্যাশ অফ মানকি, মানকির সমষ্টি কী বলে ট্রুফ। ট্রুফ আমরা কোথায় পড়েছি, আপনার এটাও দাগানো দেওয়া আছে উপরে, ইনশাল্লাহ পাবেন আপনারা। তো কোশ্চেন উইল বি দ্য অ্যান্সার বাই এ ড্যাশ, কোশ্চেন অ্যান্সার বাই দ্য, এখন কোশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই এ প্যানেল অফ এক্সপার্টস। এক্সপার্ট প্যানেল এটা আমরা সাধারণত এমনি জানি। এটা হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর দ্য গ্রুপ অফ দ্য ইয়াং পার্টিডেস। এখন এখানে কিন্তু আমাদের কিছু হলো ব্যতিক্রম আছে, সেই ক্ষেত্রে সেটা আমাদের মুখস্থই করতে হবে। এখন তিতির, এটা আমরা কিন্তু তিতির সম্পর্কে বললাম, পার্টিডেস এটা তিতির বা কোভেরিও আমরা পড়বো। দেখুন পার্টিডেস এটা দুইবার এসেছে, এই দেখুন কোভেরি মানে তিতির পাখির ডাক, আর হলো পার্টিডেস হলো তিতির পাখির ডাক, তিতির পাখি। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন অফ দ্য নাইভস, ফ্লক্স, নুবস অ্যান্ড ইটিং ইউটেনসিলস। এখন আপনারা এখানে এটা, এখন এই দেখুন হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন, কোন কালেকটিভ নাউন ফর নাইভস। এখন এই দেখুন এখানে যদি হয়েছে থাকে নাইভস, ফক, স্পুনস অ্যান্ড আদার ইউটেন্সিস ইত্যাদি কালেকটিভ নাউন হলে কার্টারি হবে, এটার মধ্যে রাখবেন। এবং নিচেরটা এটা হলো ইচ্ছে যদি হয়, এই যে প্লেট, কাপস এগুলো থাকলে কি হবে, এগুলো ইচ্ছা হলে আপনারা পড়বেন, না পড়ার দরকার নেই পড়ার, যদিও আপনাদের যদি ইচ্ছা হয় পড়বেন। মনে রাখবেন সবসময় যত কম পড়া যায় মানে আমাদের কিন্তু মেডিকেল, এখন আপনারা এইচএসসি দিচ্ছেন, খুব একটা বেশি কিন্তু পড়াশোনা, এখন আপনাদের অনেক পড়াশোনার চাপ। এখন আপনারা যদি আগিয়ে রাখতে চান, সেক্ষেত্রে নিজেকে আগিয়ে রাখতে চাইলে অবশ্যই আপনাদের এগুলো সম্পর্কে জ্ঞান থাকা উচিত, এবং সব কিছু আপনাকে পড়তে হবে না। আমি দাগিয়ে দিলাম দেখুন, সেগুলো এটা পড়ুন, এবং 2-4টা ব্যতিক্রম আছে, এছাড়া আর আপনাকে কিছু পড়তে হবে না। এবার আপনাদের বলেছিলাম যে আমি কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে আপনাদের ব্যতিক্রম আমি দেখাবো। এই দেখুন কমন নাউন দ্বারা নির্দিষ্ট শ্রেণীর সাধারণ নাম বোঝায়। কমন নাউন বললাম না, সাধারণ কোনো কিছুরই সাধারণ, এবং যদি সমষ্টি সেক্ষেত্রে সমষ্টির ক্ষেত্রে কিন্তু কালেকটিভ নাউন, এটা মাথায় রাখতে হবে। এবং সাধারণত কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়ে থাকে। আমরা কিন্তু এটা পড়েছি প্লুরাল কমন নাউন, দা প্লাস অ্যাডজেক্টিভ হয়েও কিন্তু প্লুরাল কমন নাউন হয়, এটা কিন্তু প্রথমে আমরা পড়ে এসেছি। কিন্তু শেষে এস বা ইএস যুক্ত প্লুরাল কালেকটিভ নাউন হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কালেকটিভ নাউনের শেষে এস বা ইএস যুক্ত হয়, প্লুরাল কালেকটিভ নাউন হয় না। কালেকটিভ নাউন এর সাথে এস বা ইএস যুক্ত হলে তা কমন নাউন হয়। আমি বলছি আপনারা কিন্তু দেখুন, যদি কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত করে তাহলে কমন নাউনে চলে আসবে। আবার যদি প্রপার নাউন নেয়, প্রপার নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে কমন নাউনে চলে আসবেন। আবার দেখবেন অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলেও এখানে চলে আসবেন। আবার আপনি সব কাছ থেকে যদি এস বা ইএস বা সামনে ডি যদি যুক্ত করেন, তাহলে আমরা কমন নাউনে ব্যাক করব।
এই সম্পর্কে আপনাদের বিস্তারিত আমি খাতা কলমে বুঝাবো, এটা আমরা সামনের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। এবার আমরা আছি নাউন অফ মাল্টিটিউডে। এখন এখানে এটা কিন্তু খুবই সহজ। নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউনের সদস্যদের সাথে মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদের একত্রে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা বা স্বতন্ত্রভাবে বোঝায়। এক্ষেত্রে বিভাজিত সমষ্টি নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং ভার্ব এবং প্রোনাউন দুটি সিঙ্গুলার হয়ে থাকে। নাউন অফ মাল্টিটিউডের এখানে আপনাদের বলছে যে নাউন অফ মাল্টিটিউডের ভার্ব এবং প্রোনাউন দুটি প্লুরাল হয়ে থাকে। এখন দি জুরি আর বা ওয়ার ডিভাইডেড দেয়ার ওপিনিয়ন। এখন এখানে আপনি দেখেন দ্য জুরি মানে বিচারক মণ্ডলী আর এখানে দেখছেন আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, এখানে আর বসেছে। এখানে ইজ বসালে কেমন হয়? আমি ইজ বসাতে পারি, কিন্তু আমাদের যদি ইজ বসায় এক্ষেত্রে আর এটা কিন্তু সঠিক। তেমন আমরা ইজ যদি বসাই, দেখুন তারা কিন্তু এখানে কি বলেছে, বিচারক মণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, মানে মতের ভিন্নতা ছিল। জুরি মানে বিচারক মণ্ডলীর মতের ভিন্নতার কারণে এখানে এজ বা এখানে আর যুক্ত হয়েছে। কারণ মনে করেন 5টা বিচারক ছিল, তার মধ্যে 2জন একটা সিদ্ধান্ত নিয়েছেন, বাকি 3জন অন্য সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতের ভিন্নতা দেখা দিয়েছে। এখন মতের ভিন্নতা দেখা দিলে তো তারা ডিভাইডেড হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। ভিন্নর ক্ষেত্রে আর হয়েছে, দুইটা এবং যদি 2জন ব্যক্তি 2টা মতের উপর ভিত্তি করে তার জন্য আর হয়েছে। এবং যদি একটা মতের উপর তারা সিদ্ধান্ত দিত, একটা মত হতো, তাহলে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু সেটা ইজ হয়, সেক্ষেত্রে ইজ বা ওয়াজ হয়। এখন সেক্ষেত্রে ওয়াজ হতো কিংবা ইজ হতো, যাই বলুন। দ্য জুরি হ্যাভ আর্গিউড ফর 5 hours, এই একই সেম কাহিনী। এখন দি কমিটি ড্যাশ আনএবল টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন। আমি বললাম না, এই দেখুন কমিটির সদস্যরা কিন্তু এই কোশ্চেনের সাথে একগ্রতা প্রকাশ করেনি। তাহলে একগ্রতা বলে ভিন্ন, তাহলে ভিন্ন হলে কি ওয়ার, মানে 2জন আলাদা হয়। দি জুরি দেখুন, দি জুরি আর আর্গিউইং অ্যামং দেমসেলফ। জুরিরা নিজেদের মধ্যে তর্ক করছে, কেন? তারা ভিন্ন মত প্রকাশ করছে, তাই জন্য। আবার দেখুন, দি অডিয়েন্স রিমেন্স সিটেড ডিউরিং দ্য ইন্টিমিনেশন। এই জুরি, এই প্রশ্নটা কিন্তু দেখুন জুরিটা কি? জুরি হচ্ছে, আমরা কি পড়েছি, জুরি অবশ্যই কালেকটিভ, কারণ এখানে কিছু বিচারক আছে, অল্প কিছু যে বিচারক, অথবা অডিয়েন্সটা কি? এখানে অডিয়েন্স মানে কিছু বিচারক আছে। এখন যদি আপনাদের জন্য একটা প্রশ্ন, যদি এখানে পুরোটাই যদি আন্ডারলাইন থাকতো দি অডিয়েন্স পুরোটাই, তাহলে এটা কি হতো? এটা কি কালেকটিভ নাউন হতো না? সেক্ষেত্রে দি প্রথমে যুক্ত হলে কমন নাউন হয়ে যেত, সেটা কি হতো? কমন নাউন। কিন্তু এখানে শুধু দেখুন, শুধু অডিয়েন্সে দেওয়া আছে আন্ডারলাইন, তাই সেই ক্ষেত্রে এটা অবশ্যই কালেকটিভ নাউন। এবার আমরা পরবর্তীতে আসি আমরা মেটারিয়ালে। যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবী বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্ব অবিভাজ্যকে বোঝায়, এমন যাদের সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাহলে মেটারিয়াল নাউন। এখন দেখুন ডায়মন্ড, এটা একটা মেটারিয়াল না? মেটারিয়াল মানে কি বোঝাচ্ছে জানেন? মেটারিয়াল না মানে কোনো অস্তিত্বকে বোঝাচ্ছে। কিসের অস্তিত্ব? কোনো পদার্থের অস্তিত্ব। আর পদার্থ দেখুন, ডায়মন্ড একটা পদার্থ, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, পেপার, মিল্ক, সল্ট, এগুলো কিন্তু সব পদার্থ। এখন ওয়াটার ইজ এ কি নাউন? এটা আমরা সাধারণত সবাই পারবো, মেটারিয়াল নাউন। আবার এখানে কি বলছে, সল্ট কি? মেটারিয়াল নাউন। আবার এখানে নেকলেস, এখানে কিন্তু একটু কথা আছে। দেখুন, দি নেকলেস ইজ মেড অফ গোল্ড, দি রিং ইজ মেড অফ গোল্ড।
এই সম্পর্কে কিন্তু আপনাদের বিস্তারিত পরবর্তীতে আবার জানানো হবে। তো এখানে এইটুকুতে না বুঝলে অসুবিধা নেই। এই দেখুন, দি নেকলেস ইজ মেড অফ গোল্ড। নেকলেসটা কী দিয়ে তৈরি? গোল্ডটা কি? সোনাটা কি? গোল্ড হচ্ছে মেটারিয়াল, অবশ্যই মেটারিয়াল। নাউন এবং কমন নাউন এবং হচ্ছে মেটারিয়াল নাউন। এখন কমন নাউন এবং মেটারিয়াল নাউন সম্পর্কে আমরা পার্থক্যটা জেনে নিই। কমন নাউন দ্বারা মেটারিয়াল নাউন থেকে উৎপন্ন গ্রহণযোগ্য জিনিস। এখন উৎপন্ন গ্রহণযোগ্য, যেমন সোনা দিয়ে নেকলেস তৈরি হলো, নেকলেসটা কি? কমন নাউন। এবার আবার যদি বলি তাহলে কিন্তু সোনাটা কি? সোনাটা কিন্তু আবার মেটারিয়াল নাউন। কমন নাউনে উপাদান বোঝায় এবং অগ্রহণযোগ্য পরিমাণবাচক। মাটন কি? মাটনটা কি? মাটনটা তো অবশ্যই মেটারিয়াল। মাটন কিন্তু একটা মাংস। এখন দেখুন, মাংস, মাটন এটা হলো খাসির মাংস বোঝায়। এই মাটনটা দিয়ে কিন্তু আমরা, এই মাটনটা আসে হচ্ছে ছাগল থেকে। এখন আমরা বলি ছাগল, অবশ্যই ছাগল থেকে। তো ছাগলটাকে কমন নাউন। যদি ছাগলের নাম বলতাম তাহলে মনে করেন ছাগলের নাম রাখা, একটা নাম রাখা হয়েছে, কমন নাউন। ছাগলটা কি? এক জাতীয় সকল ছাগলকে কমন নাউন। এবং কমন নাউনে ছাগলকে কেটে মাটন তৈরি হয়েছে, তাহলে মাটনটা কি? এখানে মাটনটা হচ্ছে অবশ্যই মেটারিয়াল নাউন। এবার আমরা পরবর্তীতে আসি, পরবর্তী অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। এই অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এই অ্যাবস্ট্রাক্ট নাউন খুবই সহজ, আপনারা সহজেই পারবেন। যে এখানে আপনারও উদাহরণটুকু আপনারা পড়বেন। এই যে উদাহরণটুকু আপনারা, এটা আপনাদের বাড়ির কাজ, এটা অবশ্যই আপনারা পড়বেন। এর উদাহরণটা আপনারা পড়বেন। এবং আমরা নিচে চলে আসি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, হোয়াট টাইপ অফ দ্য নাউন? কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা কি? কেমিস্ট্রি দেখুন, এখানে কিন্তু কেমিস্ট্রি, তারপর ট্রি, পরে কিন্তু TRY যোগ হয়েছে, তাই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কোনো কিছু নাউনের পরে যদি কোনো সাফিক্স যুক্ত হয়, যদি সাফিক্স যুক্ত হয় তবেই সেটা হলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন সাফিক্স কী সাফিক্স যুক্ত হতে পারে আমরা এটা দেখব। যেমন ক্রুয়েল, দেখুন ক্রুয়েলটি, লং লেন্থ, প্রাউড প্রাইড, এমন সব আমরা সব উদাহরণে চলে যাব সোজাসুজি। অনেক উদাহরণ আছে, আমরা উদাহরণ থেকে পড়বো ইনশাল্লাহ। আজকে এই টপিকটা শেষ টপিক, আমরা এই টপিক্সের পর আর পড়াশোনা করব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। স্লেভের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? স্লেভের অ্যাবস্ট্রাক্ট নাউন স্লেভারি। হোয়াট কাইন্ড অফ দ্য নাউন? অনেস্টি কিন্তু অনেস্টি দেখুন TY আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই। আবার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি কি? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এখানে লাস্টে TY আছে। আবার হোয়াট ইজ দ্য বিউটি, দেখুন TY আছে, লাস্টে TY আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার স্ট্রেংথ, আমরা কিন্তু পড়েছি স্ট্রেংথ, তাহলে স্ট্রেংথটা কি? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই যে দেখুন, উইদাউট হেলথ ইজ নো পসিবল হ্যাপিনেস যুক্ত হয়েছে, অবশ্যই এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার ডিসিপ্লিন, দেখুন LINE অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরগিভনেস, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এজেন্সি CY যদি যুক্ত থাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এবার ট্রুথ যদি দেখুন, ট্রু থেকে TY যুক্ত হয়ে ট্রুথ হয়েছে, এখন ট্রুথ অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি কি? এখন ব্রেভারি ERY যুক্ত হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ফেন্সি CY যুক্ত হয়েছে, CY যুক্ত হলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টোরি RY যুক্ত হয়েছে, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এবার জাজমেন্ট MENT যুক্ত হয়েছে, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বেগার হয়েছে AR যুক্ত হয়েছে, না AR যুক্ত হয়নি, বেগার এটা কিন্তু বেস ফর্ম, কোনো কিছুর বেস ফর্মের সাথে কোনো কিছু যুক্ত হচ্ছে, দেখুন বেভারি RY যুক্ত হয়েছে, তাহলে এটা হলো বেভারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বোর্ড, এখন ব্রড কি? ব্রড এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? ব্রেড, এটা আমরা উপর থেকে পড়েছি। হিরো এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এখন হিরো এর অ্যাবস্ট্রাক্ট নাউন হিরোইজম, হিরোইক না হিরোইন, অবশ্যই হিরোইজম। কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অবশ্যই এটা হলো কিংশিপ। এখন এখানে আপনার মনে করতে পারে কিংহুড, কিংবা কিং তো হবে না, এটা কাটা, এটা কাটা। আবার এই
তিনটার মধ্যে একটা হতে পারে, এই তিনটার মধ্যে একটা হতে পারে। এখন আপনি মনে করবেন, দেখুন কিংলি এটা কিন্তু যুক্ত হলেও এটার কোনো অর্থ আসে না। কিংলি, কিংহুড এটারও অর্থ আসে না, কিন্তু কিংশিপের অর্থ আসে, তাই জন্য কিংশিপ। তার জন্য আপনাদের এই যে উপরের এইটুকু আপনাদের একবার খালি রিডিং দিবেন, তাহলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো এই ক্লাস এখানেই সমাপ্ত, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।